শোনো, শুনতে পাচ্ছ? নন্দা, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। দূর থেকে গান শুনতে পাচ্ছ? গান? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। নমস্কার। যুগের যাত্রী চন্দননগর আয়োজিত অনলাইন সেমিনারের এবার আমাদের তৃতীয় পর্ব। আমরা এই পর্বে আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশ শব্দ নাট্য চর্চা কেন্দ্রের অভিনেত্রী, নাট্যকার, আমাদের অত্যন্ত কাছের মানুষ রওশন জান্নাত রোশনি। আমরা রোশনিকে কয়েকটি প্রশ্ন রাখব। আমাদের এই অনলাইন থিয়েটার সেমিনারের বিষয় ছিল থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার। যাই হোক, আমরা রোশনিকে প্রথম যে প্রশ্নটি রাখছি সেটি হলো, রোশনি, তুমি বলো যে থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার, আমরা যেভাবেই এটাকে বলি না কেন, এর গতি প্রকৃতি কেমন হওয়া উচিত? মানে তোমার দিক থেকে এটাকে তুমি কিভাবে ভাবছো বা দেখছো, এটা একটু আমাদের বলো। সকলকে সুন্দর আগামীর স্বপ্নগণ শুভেচ্ছা জানাচ্ছি। যুগের যাত্রীর আজকের এই আয়োজনে এখানে যারা কথা বলছেন সকলে আসলে গুণী মানুষ। তাদের তুলনায় আমি আসলে কতটা বলতে পারবো ঠিক বুঝতে পারছি না। সামান্য একজন অভিনেত্রী হিসেবে আমি আমার বক্তব্য তুলে ধরছি। করোনার এই অতিমারিকালে মনুষ্য সভ্যতা হারিয়েছে সাবলীলতা, স্তম্ভিত হয়ে পড়েছে স্বাভাবিক যাপন। এমন সময়ে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে হন্য হয়ে সুস্থতার পথ খুঁজছে, প্রাণপণে লড়ে যাচ্ছে সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর ও সাবলীল জীবনের ছন্দ ফিরিয়ে আনতে। থিয়েটারও এর ব্যতিক্রম নয়। এমন সময়ে একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হিসেবে সকলের মতো আমিও ভাবছি থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটারের গতি প্রকৃতি কেমন হবে বা কেমন হওয়া উচিত তাই নিয়ে। প্রথমেই বলতে চাই, বর্তমানের পথ ধরে আসে ভবিষ্যৎ। তাই বর্তমান পরিস্থিতিতে কেমন থিয়েটার হওয়া উচিত, যা একই সাথে সময়ের দাবি মাথায় রেখে সমস্যা উত্তরণে ভূমিকা রাখবে এবং শিল্পিত বোধে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যোগ করবে আগামী থিয়েটার চর্চায়। আমরা সকলেই জানি থিয়েটার একটি সমন্বিত শিল্প। তাই এই শিল্পের গোড়া থেকে ভাবনাগুলোকে শানিত করতে ধাপে ধাপে কয়েকটা বিষয় আমি তুলে ধরছি। প্রথমেই বলতে চাই পাণ্ডুলিপি ও নাট্যকার নিয়ে। নাট্যকার তার স্বাভাবিক নাট্য রচনার পাশাপাশি এই অতিমারী অবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে যত বেশি নাটক লিখবেন, তত আমাদের থিয়েটারের স্বাভাবিক পথ চলা ত্বরান্বিত হবে। এক্ষেত্রে নাট্যকারের ভাবনা হতে পারে বহুমুখী। যেমন হতে পারে সচেতনতামূলক নাটক। আমরা সকলেই জানি নাটক সচেতনতা তৈরির অন্যতম হাতিয়ার। এই সময়ে পরিস্থিতি বিবেচনায় নাটকের প্রাধান্য পেতে পারে শারীরিক দূরত্ব, করণীয় বর্জনীয়, স্বাস্থ্য তথ্য, মানবিকতার বহিঃপ্রকাশ, স্বল্প খরচ, স্বল্প সময়, স্বল্প চরিত্র এবং যে কোনো স্থানে পরিবেশনযোগ্য পাণ্ডুলিপি। আবার হতে পারে শিল্পিত বোধ সম্পন্ন নাটক, যে কোনো বিষয়ে একক, দ্বৈত বা
স্বল্প চরিত্রের শিল্প রস সমৃদ্ধ এসব নাটকের উপজীব্য হতে পারে এই সময়ে মানুষের যাপিত জীবনের গভীরতর সমস্যা, ক্রিয়া প্রতিক্রিয়া, মনোজাগতিক দর্শন ইত্যাদি। আমি আসলে নাট্যকারের বিষয় নির্বাচনের স্বাধীনতায় বিশ্বাসী। যা বলেছি এমনটাই লিখতে হবে তা কিন্তু নয়। তবে আমি চাই বর্তমানের প্রতিফলন ঘটুক আগামীর নাটকে। আমার মনে হয় নাট্যকার তার নাটকের মাধ্যমে দর্শক ও পাঠকের মনোভাবনায় অলক্ষ্যে ছুরি চালান, যার স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব আমরা কম বেশি সকলেই জানি। তাই এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। এই পরিস্থিতিতে একজন নাট্যকারের ভূমিকা অনস্বীকার্য। এরপরে আসি নির্দেশক নিয়ে। নির্দেশকের কাঁচামাল নাটকের পাণ্ডুলিপি। তা দিয়ে তিনি কোন উপায়ে, কোন উপাদানে কী ধরনের অস্ত্র নির্মাণ করবেন এবং কিভাবে দর্শকের দিকে তা ছুঁড়ে দেবেন, সেটার উপর নির্ভর করবে দর্শকের মনোজগতে ক্ষেপণাস্ত্র বা নাটকের প্রভাব কেমন হবে তা। যদিও কম চরিত্রের নাটককে আমি এই সময়ে প্রাধান্য দিচ্ছি, কিন্তু নির্দেশকের নির্বাচিত স্ক্রিপ্টে কম বা বেশি বা কত চরিত্র থাকবে সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। দর্শক তার নিজস্ব প্রয়োগ রীতিতে বহু চরিত্রকে যেমন একজনের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, তেমনি একটি চরিত্র বহু জনকে দিয়েও উপস্থাপন করতে পারেন। এই সময়ে শারীরিক দূরত্ব বড় একটি ফ্যাক্টর। ব্লকিংয়ের ক্ষেত্রেও দূরত্ব বজায় রেখে কীভাবে দৃশ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন সেটাও নির্দেশকের প্রয়োগ রীতির উপর নির্ভর করে। যেমন ধরুন একটি মৃত্যুর দৃশ্য। স্ক্রিপ্টে হয়তো এমনভাবে দৃশ্যটি আছে যেখানে শারীরিক দূরত্বের কোনো বালাই নেই, কিন্তু এই করোনা সংক্রমণের ঝুঁকিতে সেটা করা আদৌ কি বাস্তবোচিত হবে? এখানেই নির্দেশকের গুরু দায়িত্ব যে তিনি কিভাবে বিষয়টিকে বিশ্বাসযোগ্য উপায়ে শারীরিক দূরত্ব মেনে স্পর্শবর্জিত উপায়ে তুলে ধরবেন। অসম্ভব কিছু নয়, সেটাও করা সম্ভব। তবে সব ক্ষেত্রে শারীরিক দূরত্ব বা স্পর্শবর্জিত দৃশ্যের অবতারণা হোক সেটাও কিন্তু আমি চাই না। বিশেষ অবস্থার কথা বিবেচনা করে নির্দেশক তার প্রয়োগ রীতিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে হয়তো এমন কোনো ফর্ম তৈরি করতে পারেন যা ভবিষ্যতের থিয়েটারে নতুন মাত্রা যোগ করবে। এখানে উল্লেখ্য, বাংলা বা বিশ্ব সাহিত্য সবখানেই লোকজ কিছু ফর্ম আছে। আজকের আধুনিক পাশ্চাত্য অনুসারী থিয়েটারের স্বল্প বা কম অভিনেতা, শারীরিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে সেসব ফর্মের অনুপ্রবেশ আরও বেশি করে বৃদ্ধি করা যেতে পারে। যেমন ধরুন বাংলা অধ্যুষিত অঞ্চলের পুতুল নাচ, গম্ভীরা, কবিগান, লাঠি খেলা, এ ধরনের দেশীয়, লোকজ বা বৈশ্বিক অনেক ফর্ম রয়েছে যা এই সময়ে নাটকে প্রয়োগ করা যেতে পারে। এই ফর্মগুলোর উপস্থাপন রীতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা অধিকতর সহজ বলেই কথাটা বলছি। এছাড়াও ভবিষ্যতে থিয়েটারের প্রয়োগ রীতিতে প্রযুক্তির ব্যবহারকে আরও সমৃদ্ধ করে জনবল সংকট উত্তরণের চেষ্টা করতে হবে। অর্থাৎ নির্দেশককে ভাবতে হবে কম সংখ্যক লোক কাজে লাগিয়ে নাট্য প্রযোজনা পরিবেশনের। নির্দেশকের বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ সক্ষমতা,
বিভিন্ন ফর্মকে নাটকে প্রয়োগ, দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি থিয়েটারের প্রতি নির্মোহ ভালোবাসা থাকলে এই অচল পরিস্থিতিতেও থিয়েটার আবার সচল হবে বিপুল বিশাল নবসৃজনে। এরপর আসা যাক অভিনেতার ভূমিকায়। অতিমারির এই পরিস্থিতি মোকাবেলা করে থিয়েটার যাপনেই অভিনেতার ব্রতী হতে হবে। বর্তমান বা ভবিষ্যতের থিয়েটারের জন্যে প্রত্যেক অভিনেতাকে শারীরিক ও মানসিক উভয়ভাবেই নিজেকে তৈরি রাখতে হবে। আমার কাছে অভিনয় একটা গুরুমুখী বিদ্যা মনে হয়। এক্ষেত্রে নির্দেশক অভিনেতার প্রথম গুরু, দ্বিতীয় গুরু হচ্ছেন প্রশিক্ষক যদি থাকেন, এবং তৃতীয় গুরু পরিবেশ ও প্রতিবেশ। নাট্যক্রিয়ায় যুক্ত হয়ে এই 3 গুরু থেকে আমরা এতদিন ধরে যা শিখেছি প্রত্যাহিক অভ্যাসের মাধ্যমে তার চর্চায় রাখতে হবে। এই সময়ে সচরাচর যে পদ্ধতিতে আমরা নাটক করি বা রিহার্সেল করি, অনুশীলন করি, সেটা করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের দৈনন্দিন কাজের মধ্যে যোগব্যায়াম, প্রাণায়াম, পাঠ অভ্যাস, সৃজনশীল কাজ যেমন আঁকা, গড়া, লেখা, পড়া, পর্যবেক্ষণ, চরিত্র নির্মাণ ভাবনা, মূল্যবোধের চর্চা ইত্যাদিকে অভ্যাসে পরিণত করতে হবে। এক কথায় নিজেকে সক্রিয় রাখতে হবে, সচেতন রাখতে হবে ও মানবিক মানুষ হয়ে ওঠার চর্চা করতে হবে প্রতিনিয়ত। নিজেকে তৈরি রাখতে একেবারে যে বাড়তি এফোর্ট দিয়ে কাজ করতে হবে তা বলছি না, সেটা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এরপর নাট্য সংগঠনের কথা বলি। এই সময়ে নাট্য সংগঠনের দায়িত্ব অনেক অনেক বেশি। প্রথমত, নাটক নির্বাচনের ক্ষেত্রে একক, দ্বৈত বা কম চরিত্রের পাণ্ডুলিপিকে প্রাধান্য দিয়ে নাটক নির্মাণ করতে হবে। তবে প্রশ্ন আসতে পারে, দলের বাকি সদস্যরা কী করবেন? এক্ষেত্রে সদস্যদের ছোট ছোট টিমে ভাগ করে একই নাটক একই সময়ে একাধিক টিমের মাধ্যমে মঞ্চায়ন করা যেতে পারে। এতে অনেকের অংশগ্রহণ হবে, আবার অভিনেতা বা অভিনেত্রী বা টেকনিক্যাল পার্সনের যদি সংকট থাকে তা কাটিয়ে ওঠা যাবে বলে আমি মনে করি। কোনো কারণে যদি কোনো টিম কাজ করতে না পারে তাহলে বিকল্প টিম বা ব্যক্তিকে দিয়ে কাজ করানো যাবে। একই সঙ্গে একাধিক জায়গায়ও প্রদর্শনী করা যাবে। আবার ব্যয় সংকোচনেও এটি সহায়ক হবে বলে আমি মনে করি। দর্শক থিয়েটারের প্রাণ। দর্শক যত বেশি হবে থিয়েটারের লোকসান তত কম। এই সময় বা ভবিষ্যতে হলে যদি নাটক হয়ও তাতে কম সংখ্যক দর্শক নাটক দেখবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দর্শক তৈরির জন্য বাড়তি উদ্যোগ নিতে হবে দলগুলোকে। ছোট ছোট টিমে সময় ভাগ করে একই দিনে একই মঞ্চে 2 থেকে 4টি প্রদর্শনী করা গেলে দূরত্ব নিশ্চিত করেও বেশি দর্শকের কাছে নাটক পৌঁছানো যাবে। এছাড়াও নাটকের দলগুলোকে এই সময় সচেতনতামূলক নাটকের প্রজেক্ট তৈরি করে সরকারি বা সামাজিক সংগঠন বা আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে মঞ্চায়নের চেষ্টা করতে হবে। এতে সচেতনতা তৈরির পাশাপাশি একটা পেশাদারিত্ব আসতে পারে। বর্তমান পরিস্থিতিতে নাট্য পেশা ও নেশার লোকেরা যে আর্থিক সংকটে পড়েছে, এতে সেটা থেকেও কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে। নাট্যকর্মীরা অর্থ পেলে সংকটের মধ্যেও কিছুটা স্বস্তিতে নাট্যচর্চায় ফিরতে পারবে বলে আমি বিশ্বাস করি। নাট্য দলের উচিত নাট্যকারদের ন্যূনতম হলেও সম্মানী দেয়া, যাতে তারা নাট্য সৃজনে অধিক আগ্রহী ও উৎসাহী হয়। মনে রাখতে হবে তারাও এখন সংকটে আছেন। এরপর আছে নাটকের অন্যান্য অনুষঙ্গ, যেমন সেট, লাইট, মিউজিক। এই বিষয়গুলোর প্রায়োগিক দিক সাধ্য সামর্থ্যের বিবেচনায় নতুন করে ভাবতে হবে
দল ও নির্দেশক উভয়কে। জীবন জীবিকা বাদ দিয়ে তো থিয়েটার নয়, তাই শিল্প সৃজনের পাশাপাশি প্রয়োজনকে গুরুত্ব দিয়ে থিয়েটারকে হাতিয়ার করেই আমাদের নাট্য অভিযাত্রায় নামতে হবে। আমরা সকলেই জানি ভারত বাংলাদেশ দু দেশেই মিলনায়তন এখনো পর্যন্ত বন্ধ, তাই থিয়েটারের জন্য নতুন স্পেস খুঁজে নিতে হবে সময়েরই প্রয়োজনে। প্রয়োগ পদ্ধতিতে সংযোজন বিয়োজন বা নতুন পদ্ধতির উদ্ভাবনে প্রচুর চিন্তা ভাবনা করে থিয়েটারকে সময় উপযোগী করতে হবে। নাট্য শিক্ষা প্রতিষ্ঠান, নাট্যদল, নাট্যজনরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে। হাজার বছরের তৈরি পথকে সংস্কার করে থিয়েটারের এই কঠিন পথ চলাকে মসৃণ করার চেষ্টা করতে হবে আমাদেরকে। থিয়েটার মানেই তো কঠিনের ভালোবাসিলাম। হ্যাঁ, ভালো বলেছ, খুবই ভালো বলেছ তুমি। আচ্ছা রোশনি, আমরা তোমাকে আমাদের দ্বিতীয় প্রশ্নটি রাখি, কেমন? দ্বিতীয় প্রশ্নটি হলো যে থিয়েটার যদি তার কোনো প্রকৃতিগত পরিবর্তনও ঘটায়, তাহলে দর্শক সেই থিয়েটারকে কিভাবে গ্রহণ করবে? তোমার মত কি? থিয়েটার যদি নতুন কোনো পদ বা প্রয়োগ পদ্ধতি খুঁজে নেয়, দর্শক তা গ্রহণ করবে কিনা সেটা ভবিষ্যতেই বলে দেবে। তবে আমি আশাবাদী, হাজার হাজার বছর ধরে বিভিন্ন পরিবর্তন ও সংকটের মধ্যেও থিয়েটার আপন পথ তৈরি করে টিকে আছে এবং টিকে থাকবে। নাট্যক্রিয়া বা থিয়েটার এমন একটি মাধ্যম যেখানে দর্শকের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায় এবং দর্শক প্রতিক্রিয়াকে প্রাধান্য দিয়ে থিয়েটারের আঙ্গিক ভাবনায় পরিবর্তনেরও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে নানা ধরনের প্রয়োগ রীতির উপর এক্সপেরিমেন্ট করারও সুযোগ রয়েছে। সাময়িক এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। থিয়েটার অন্যের মুখাপেক্ষী নয়, নিজস্ব শক্তিতেই থিয়েটার বেঁচে থাকবে, বেঁচে আছে। আমি আশাবাদী থিয়েটারের নতুনত্ব দর্শকের চাহিদা পূরণে সমর্থ হবে। রোশনিকে আমাদের শেষ প্রশ্নটি হলো, রোশনি তুমি তো শুধু অভিনেত্রী নও, তুমি একজন নাট্যকার। আচ্ছা, তোমার চোখ দিয়ে তুমি এই পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবে বা তোমার দৃষ্টিভঙ্গি কি, এটা একটু বলো আমাদের। আমি মূলত অভিনেত্রী, স্বভাবজাত নাট্যকার নই। তবে একজন অভিনেত্রী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরেখে মনে হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ইস্যুভিত্তিক নাটক রচনায় মনোযোগ দিতে হবে। নাটকের পরিবেশন পদ্ধতি ও বিষয়বস্তু এমন হতে হবে যাতে নিজেরা কোভিড-19 সংক্রমণ থেকে বাঁচতে পারি এবং অন্যদের বাঁচাতে পারি। একই সাথে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই অতিমারি কাটিয়ে মানুষকে আরও মানবিক হতে উদ্বুদ্ধ করতে হবে নাটকেরই মাধ্যমে। পরিস্থিতি মোকাবেলার জন্য নাটককে হাতিয়ার করার উদ্যোগ নিতে হবে নাট্য সংগঠনগুলোকে। এগিয়ে আসতে হবে সরকার ও সমাজ উন্নয়নমূলক সংস্থাগুলোকে। নাট্য সংশ্লিষ্ট সকলকে বাঁচাতে এবং তারা যেন অন্যদেরকেও বাঁচাতে পারে, সেজন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি মনে করি এই সময়ে এবং অদূর ভবিষ্যতেও যদি এই ধরনের পরিস্থিতি বিরাজমান থাকে, তবে স্বাভাবিক গতি ফিরিয়ে আসার আগেই আমরা যে ধরনের নাটক করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে একক নাটক, দ্বৈত চরিত্রের নাটক বা অল্প সংখ্যক চরিত্রের নাটক। এই সমস্ত নাটকগুলো এই সময়ে অনেক বেশি উপযোগী ও সহায়ক হবে আমাদের থিয়েটার চর্চায়। বর্তমানে অনলাইন ভিত্তিক যে নাট্য চর্চার ট্রেন্ড শুরু হয়েছে, সেটার কারণে যেন দর্শক থিয়েটার বিমুখ হয়ে না পড়েন, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সোজা কথায় গুণগত মান ধরে রেখে যদি অনলাইন চর্চা হয়,
তাতে দোষের কিছু আমি দেখছি না। কিন্তু অনলাইন নাট্য চর্চা নিয়মিত নাট্য চর্চা ধরে রাখার একটি মাধ্যম হতে পারে বল, কিন্তু সেটা কখনোই দর্শক বা অভিনেতার মিথস্ক্রিয়া তৈরি করে না। আমার কাছে আমার মনে হয় নাট্য সংশ্লিষ্ট সকলের কাছেই মঞ্চই থিয়েটারের পীঠস্থান। যুগের যাত্রীর আয়োজনে এই যে অনলাইন সেমিনার, তাতে যারা বক্তা হিসেবে আছেন কৌশিক চট্টোপাধ্যায়, নাট্যকার নির্দেশক, আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন মানুষ। তিনি ছাড়াও আছেন তীর্থঙ্কর চন্দ, নাট্যকার নির্দেশক, আছেন শঙ্কর বসু ঠাকুর, নাট্যকার নির্দেশক। এনাদের মতো গুণীজনদের সাথে আজকে আমি কথা বলছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমার ভালো লাগছে যুগের যাত্রী চন্দননগর এই ধরনের একটি আয়োজন করেছেন আন্তর্জাতিক মানের, এবং আমরা যারা নাটকের লোকজন আছি, দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চা করছি, আমাদের জন্য এই আলোচকবৃন্দের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে, আজকে যারা দর্শক হিসেবে দেখছেন সবাইকে বলবো, আগের যে অনলাইনের আলোচনা সেটাও আপনারা শুনবেন। নিশ্চয়ই আমাদের থিয়েটারের ফিরে আসার জন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যুগের যাত্রীর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখেছেন ও শুনেছেন তাদের সকলকে জানাচ্ছি হার্দিক শুভেচ্ছা। যুগের যাত্রীর এই আয়োজন আমাদের নাট্য ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। আমরা সকলে মিলেই যেন নাট্যক্রিয়ার এই অভিযানে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পারি, এই কামনা করছি। আবার যেন দেখা হয় নাটকের মঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ রোশনিকে। যুগের যাত্রী চন্দননগরের পক্ষ থেকে, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত নাট্যপ্রেমী মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই অনলাইন সেমিনার থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার, এই আলোচনা পর্ব চলবে। আগামী পর্বে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন বিশিষ্ট নাট্যকার শ্রী শঙ্কর বসু ঠাকুর। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আমাদের কাজ আপনাদের সামনে তুলে ধরব, এই সমস্ত মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে।